হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরও 50টি ওয়ান লাইনার যেগুলো ভারতীয় সংবিধান থেকে থাকবে সেগুলো আলোচনা করে নেব। তাহলে এর আগে আমরা অলরেডি 150টা কোশ্চেন আলোচনা করে নিয়েছিলাম। আজকে আরও 50টি হবে। প্রত্যেকটা ভিডিওর শেষে ডেসক্রিপশানে দেওয়া থাকবে তার লিঙ্ক, তো তোমরা গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। না দেখো, 12টা তফসিল আছে। তো মোট তফসিলের সংখ্যা কত? 12। এই 12টা তফসিলের মধ্যে প্রথম তফসিলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? না, প্রথম তফসিলে আলোচনা করা হয়েছে রাজ্যের নাম ও তার এলাকা। তাহলে রাজ্যের নাম ও এলাকা প্রথম তফসিলে আছে। কেন্দ্রশাসিত অঞ্চল ও তার বিস্তার, এটাও কিন্তু প্রথম তফসিলেই আছে। তাহলে দ্বিতীয় তফসিলে কি আছে? না, দ্বিতীয় তফসিলে বেতন, তারপরে হচ্ছে ভাতা, তারপরে বিশেষ সুযোগ সুবিধা, এই বিষয়ে আলোচনা করা আছে দ্বিতীয় তফসিলে। এগুলো কাকে দেওয়া হবে? না, এগুলো দেওয়া হবে রাষ্ট্রপতিকে, লোকসভার অধ্যক্ষকে, রাজ্যপালকে। তাহলে রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, রাজ্যপাল, এছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, এছাড়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এদেরকে এদের বেতন ও ভাতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় তফসিলে। এবারে আসছে তৃতীয় তফসিলে। তৃতীয় তফসিলে শপথ বাক্য পাঠ করানো হবে। তৃতীয় তফসিলে কি করা হবে? শপথ বাক্য পাঠ করানো হবে। কাদেরকে? প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কেন্দ্রীয় মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। তারপরে সাংসদকে, তারপরে সাংসদ বলতে এমপি। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যমন্ত্রী, বিধানসভার সদস্য, যতজন সদস্য থাকবে, আর হাইকোর্টের বিচারপতি, এদের সবাইকে শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারে কথা বলা আছে তৃতীয় তফসিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? চতুর্থ তফসিল। তো চতুর্থ তফসিলে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? রাজ্যসভার আসন বন্টন নিয়ে আলোচনা করা আছে চতুর্থ তফসিলে। বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিভিন্ন অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে রাজ্যসভার আসন কীভাবে বন্টন হবে সেটা আলোচনা করা আছে চতুর্থ তফসিল। পঞ্চম তফসিলে কি আছে? না, তফসিলভুক্ত অঞ্চলগুলির জন্য শাসন ব্যবস্থা ও নিয়ন্ত্রণ। তার মানে তপশিলি অঞ্চলগুলির জন্য শাসন ব্যবস্থার বিধান আর নিয়ন্ত্রণ এগুলো থাকবে পঞ্চম তপশিলে। আচ্ছা, ষষ্ঠ তপশিলে কি থাকবে? অসম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকায় শাসন ব্যবস্থার বিধান কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ তপশিলে। ওকে, তাহলে ষষ্ঠ তপশিলে অসম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকায় শাসন ব্যবস্থার বিধান কীরকম হবে সেটা আলোচনা করা আছে সপ্তম তফসিলে। নেক্সট আছে কি? সেগুলো আলোচনা করা হয়েছে ষষ্ঠ তফসিলে। এবারে আছে সপ্তম তফসিল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কিভাবে হবে সেটা আলোচনা করা আছে সপ্তম তফসিলে। তো সপ্তম তফসিলেই আমরা তাহলে দেখতে পাবো কাকে কাকে। এক, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, মানে কেন্দ্র এবং রাজ্য মিলে। অষ্টম তালিকায় কি আছে? অষ্টম তালিকায় আছে 22টি ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথা। তাহলে 22টি ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথা বলা আছে, এটা কত নম্বর তফসিলে? না, অষ্টম তফসিলে। এবারে যে 22টি ভাষাকে এখানে অষ্টম তফসিলে স্বীকৃতি দেওয়া হয় সেগুলো কি কি? অসমিয়া, বাংলা, হিন্দি, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। এই 22টি ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় আসে যে কটি ল্যাঙ্গুয়েজকে অষ্টম তপশিলে আলোচনা করা হয়েছে? না, 22টি ভাষাকে। এবারে 22টি ভাষাকে অষ্টম তপশিলে আলোচনা করা হয়েছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে 22টি ভাষা সেগুলো তো আমরা দেখে নিলাম। এবারে আসছি নবম তপশিল। নবম তপশিলের ব্যাপারটা এবার দেখব। দেখো, নবম তপশিল কি? না, নবম তপশিলে ভূমি সংস্কার নিয়ে আলোচনা করা আছে। 2, জমিদারি প্রথার বিলোপ, এইগুলো আলোচনা করা আছে নবম তপশিলে। এই দুটো জিনিস, ভূমি সংস্কার আর জমিদারি প্রথার বিলোপ, নবম তপশিলে। এবারে তারপরের যে কোশ্চেনটা আছে সেটা কি? দেখো, প্রথম সংবিধান সংশোধন আইন অনুযায়ী নবম তপশিল সৃষ্টি হয়।
তাহলে নবম তপশিল যখন সৃষ্টি হয়, প্রথমে তো ছিল 8টা, তারপরে নবম তপশিল যুক্ত হলো, সেটা 1951 সালে। এবারে প্রথম সংবিধান সংশোধন কবে হয়? 1951 সালে। যে প্রথম যে সংবিধান সংশোধন হয়েছিল 1951 সালে, সেখানে কি হয় না, এই 1951 সালেই নবম তপশিলকে যুক্ত করা হয়। ওকে, ধারা কত না 31B। কত নম্বর ধারা? 31B। ক্লিয়ার? এবারে 52তম সংবিধান সংশোধন অনুযায়ী তৈরি হয় কি না 10ম তপশিল। তাহলে প্রথম সংবিধান সংশোধন যেটা হয়েছিল 1951 সালে, সেখানে নবম তপশিলের সৃষ্টি। আর 10ম হয় 1985 সালে, সেটা আবার 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবারে 10ম তপশিলে সেখানে কি বলা আছে না অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা আছে, বা স্বপক্ষ ত্যাগ এবং বিরোধী আইন, এটা নিয়ে বলা আছে 10ম তপশিলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে 73তম সংবিধান সংশোধনী আইন, সেটা কবে হয়? 1992 সালে। এবং এই 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একাদশ তপশিলের জন্ম হয়। ওকে, একাদশ তপশিলে কাকে নিয়ে আলোচনা করা আছে না পঞ্চায়েতের হাতে বিশেষ ক্ষমতা দায়িত্ব প্রদান করা হয়েছে এই একাদশ তপশিল। পরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে একাদশ তালিকায় মোট 29টি বিষয়কে আলোচনা করা হয় এবং কত নম্বর ধারায় না 243G ধারা। দ্বাদশ তপশিলে কাকে নিয়ে উল্লেখ করা আছে বা বর্ণনা করা আছে? নগরপালিকা বা মিউনিসিপ্যালিটির হাতে বিশেষ যে ক্ষমতা প্রদান করা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেইটা উল্লেখ আছে কোথায় না দ্বাদশ তপশিলে। এবারে দ্বাদশ তপশিলের কথা কত নম্বর আর্টিকেলে আছে না 243W। তাহলে একাদশ তপশিল সেটা আছে 243G, আর দ্বাদশ হচ্ছে 243W। আচ্ছা, একাদশ তালিকায় বিষয় আছে 29টি, আর দ্বাদশ তালিকায় বিষয় আছে 18টি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দ্বাদশ তপশিলের সৃষ্টি, এটা যখন সৃষ্টি হয় কত নম্বর সংবিধান সংশোধন না 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং সেটা হয় 1992 সালে। তাহলে 73তম সংবিধান সংশোধন সেটা 1992 সালে, যেখানে একাদশ তপশিলকে ঢোকানো হয়। আর এখানে দ্বাদশ তপশিলের সৃষ্টি হয় সেটা 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে, মানে 73 জাস্ট তার ঠিক পরেরটা 74তম সংবিধান সংশোধন, কিন্তু সাল দুটোর ক্ষেত্রেই একই, এটাও 1992 আর সেটাও 1992। ওকে, তো মূল ভারতীয় সংবিধানে পাঠ বা অধ্যায় ছিল কটি? মূল ভারতীয় সংবিধানে পাঠ বা অধ্যায় ছিল কিন্তু 22টি। ওকে, কিন্তু পরে বর্তমানে এটা কটাতে পরিণত হয়েছে না 25টি। মোট কটা পাঠ আছে না 25টা পাঠ আছে। তো 25টা পাঠের মধ্যে প্রথম যে পাঠটা, সেখানে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? সেখানে আলোচনা করা হয়েছে ভারতীয় ইউনিয়ন, ভারতীয় ভূখণ্ড এবং রাজ্যগুলি পুনর্গঠন সংক্রান্ত বিষয়, যেটা আছে 1 থেকে 4 নম্বর ধারাতে। পার্ট 2তে গিয়েছে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়, এবং ধারাগত না 5 থেকে 11 নম্বর ধারাতে বর্ণনা করা আছে। পার্ট 3তে গিয়েছে, পার্ট 3তে আছে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা বিষয়। পার্ট 3তে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হচ্ছে পার্ট 3তে, আর সেটা কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা না 12 থেকে 35 ধারা পর্যন্ত মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় এটা কত নম্বর পার্টে না 3 নম্বর পার্টে আছে। 4 নম্বর পার্টে কি বলছে? 4 নম্বর পার্ট বলছে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা, মানে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, মানে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ধারা এটা কত না 36 থেকে 51 ধারা পর্যন্ত পার্ট 4এ আছে, যেখানে ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 4A এটা তো সংযোজন করা হয়েছে পরে, এটা নাগরিকদের মৌলিক কর্তব্য, 11টা কর্তব্যের কথা বলে, এবং এটার ধারা হচ্ছে 51A। পরীক্ষাতে আসে কিন্তু এটা। নেক্সট পার্ট, এবারে 7, পার্ট 7 ধারা কত না 238 ধারা, এটা বর্তমানে কিন্তু নেই। তাহলে পার্ট 7ও নেই আর 238 ধারাও নেই। এবারে পার্ট 9 দেখে নিই। পার্ট 9-এ বলা আছে পঞ্চায়েত সংক্রান্ত বিষয়। ওকে, ধারাগত না 243। আর পার্ট 9A-তে এটা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত বিষয় বা পৌর ব্যবস্থা, এটা ধারা কত না 243 থেকে 243 ZG পর্যন্ত। ওকে, এরপরে আসছে পার্ট 15। 15 নম্বর পার্টে কি বলা আছে? পার্ট 15তে কি আছে?
না, নির্বাচন এবং নির্বাচন কমিশন বিষয় নিয়ে আলোচনা করা আছে এখানে, ধারাগত 324 থেকে 329। এবারে আসছে পার্ট 17তে। তাহলে 17 নম্বর পার্টে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার যদি ধারা বলা হয় 343 থেকে 351। এবারে 18 নম্বর পার্টে যেটা বলা হয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটা ধারা 352 থেকে 360 পর্যন্ত। ওকে, আচ্ছা, পার্ট 20 মানে 20 নম্বর পার্টে যেটা আছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে 268 নম্বর ধারা। নেক্সট, মূল সংবিধান, এখানে ধারার সংখ্যা কটি ছিল না 395টি, পার্ট কটি ছিল না 22টি, তফসিল কটা ছিল বা শিডিউল 8টি। কিন্তু বর্তমান সংবিধানে এটা কিন্তু পাল্টে গেছে সংখ্যাটা, ঠিক আছে? তো পাল্টে কত হয়েছে না, বর্তমান সংবিধানে ধারা দাঁড়িয়েছে 448, পার্ট দাঁড়িয়েছে 25টি, অর্থাৎ 22 থেকে 25 হয়ে গেল, আর তফসিল বা শিডিউল হয়েছে 8 থেকে 12। ওকে, অর্থাৎ 4 আরও বেড়ে গেছে। মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য, এটি যে ধারায় বলা আছে সেটা কত নম্বর ধারা না 13 নম্বর ধারা। তাহলে 13 নম্বর ধারা বলে মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এরকম আইন বাতিল হয়ে যাবে। সাম্যের অধিকার, আইনের চোখে নারী এবং পুরুষ সকলের সমান অধিকার, এটা বলা হয়েছে কত নম্বর ধারায়? এটা বলা হয়েছে 14 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ করা হয়েছে কত নম্বর ধারায় না 15 নম্বর ধারায়। সরকারি চাকরিতে পুরুষ ও মহিলাদের সমানাধিকার থাকবে, এটা বলা আছে 16 নম্বর ধারায়। অস্পৃশ্যতা নিষেধ করা আছে, অস্পৃশ্যতা মানা করা আছে, অস্পৃশ্যতাকে সাপোর্ট করা হয় না, কত নম্বর ধারা বলছে এটা 17। উপাধির নিষিদ্ধকরণ, তুমি কোনো টাইটেল নিতে পারবে না, অর্থাৎ রাজ্য কোনো ব্যক্তিকে টাইটেল বা উপাধি দিতে পারবে না, এটি বলা রয়েছে কত নম্বর ধারাতে? এটি বলা রয়েছে 18 নম্বর ধারাতে। কত নম্বর? 18 নম্বর ধারাতে। ভারতরত্ন বা পদ্মশ্রী পুরস্কার প্রদান করা যাবে, কারণ এগুলি কিন্তু উপাধি নয়। তো ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের সঙ্গে এই উপাধি গুলিয়ে ফেললে হবে না। ভারতরত্ন বা পদ্মশ্রী পেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো টাইটেল নিতে পারবে না, এবং এটা 18 নম্বর ধারায় বলা আছে, ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধিকার দেওয়া আছে, এটা 19 নম্বর আর্টিকেল দ্বারা। স্বাধীনতার অধিকারগুলো কি কি? এক, বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা। ওকে, শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে, মানে অস্ত্রশস্ত্র রাখা যাবে না, তুমি যে কোনো জায়গায় মিটিং মিছিল করতে পারো। সমিতি বা সংঘ গঠনের অধিকার তোমার আছে। ভারতের সর্বত্র স্বাধীনভাবে তুমি চলাফেরা করতে পারবে, সব জায়গায়। আর ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাসও করতে পারবে তুমি। আর যে কোনো বৃত্তি, উপজীবিকা, ব্যবসা বাণিজ্য করার অধিকারও তোমার আছে। এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। কোনো নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না। কোনো অপরাধের জন্য কোনো নাগরিককে নিয়মের বাইরে ও অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ ডবল ডবল শাস্তি দেওয়া যাবে না। তো এটা বলা আছে কত নম্বর ধারায় না 20 নম্বর ধারায়। 21 নম্বর ধারা কি বলছে? 21 নম্বর ধারা বলছে 21 নম্বর ধারা বলছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ, অর্থাৎ আমার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। 2, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে, এটা 21 নম্বর ধারা বলে। 3, বিনা কারণে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, 24 ঘন্টার মধ্যে কোর্টে পৌঁছে দিতে হবে তাকে তার বিচারের জন্য। দুজন ব্যক্তি পরস্পরের সম্মতিতে ভিন্ন ধর্মে বিয়ে করলেও তা ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত, অর্থাৎ দুজন ব্যক্তি পরস্পরের সম্মতিতে নিজেদের মধ্যে সম্মতি রয়েছে, তো ভিন্ন ধর্মে, আলাদা আলাদা ধর্মে তারা কিন্তু নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারে। ওকে, কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না যে দুটো আর্টিকেল, সেটা হচ্ছে 20 এবং 21। প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় কত নম্বর ধারা না 21A, এটা পরে যুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয় কোন ধারা অনুযায়ী না 22 নম্বর ধারা অনুযায়ী। বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো বা বেগার খাটানো নিষিদ্ধকরণের কথা বলেছে, এটা 23 নম্বর ধারা, অর্থাৎ তুমি জোরে মারে কাউকে পরিশ্রম করতে বা বেগার খাটাতে
বাধ্য করতে পারো না। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে 23 নম্বর ধারা। 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। এটা বলেছে 24 নম্বর ধারা। কত বছরের কম? না, 14 বছরের কম। এরপর আছে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার, যে কোনো ধর্মাচরণ, যে কোনো ধর্মপ্রচার করতে পারে, মানে এইসব ক্ষেত্রে স্বাধীনতা আছে। এটা বলছে কত নম্বর আর্টিকেল? ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 25 নম্বর আর্টিকেল। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে, বলা আছে কত নম্বর ধারায়? না, 26 নম্বর ধারায়। তাহলে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়, যে কোনো ধর্মীয় সম্প্রদায়, যে কোনো গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কর্মাদি পরিচালনা করতে পারবে। এটা বলা হয়েছে কত নম্বর ধারায়? না, হচ্ছে 26 নম্বর ধারায়। নেক্সট, ধর্মের কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না কিন্তু, এটা বলেছে 27 নম্বর ধারা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা করে ফেললাম 50টি কোশ্চেন। পিডিএফ এর জন্য তোমরা গিয়ে লিঙ্কে দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।